ওকে, আমরা আজকে ব্যাকআপ ক্লাস করব মূলত। আমরা মোটামুটি 7টা ক্লাস করেছি। এর মধ্যে অনেকে অনেক ক্লাস মিস গিয়েছে। বাট প্রথম ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট থাকে, এর কারণে এটাই যে আমরা সামনে প্রায় যে 8 মাস 9 মাস আমার সাথে তোমার জার্নি হবে সেকেন্ড ইয়ারে, আমি পুরো ক্লাসটার কিভাবে আগাবো না আগাবো এটা আমি প্রথম ক্লাসে শেয়ার করে ফেলি। এই জন্য দেখা যায় যে অনেকেই বুঝতে পারে না, ঠিক আছে, যে ভাইয়া আসলে কি পড়াচ্ছে না পড়াচ্ছে ব্যাপারগুলো। সামনে বসে যাও, বুঝতে পারি না আমি এগুলো আমি আসলে কেন পড়াচ্ছি। এই জন্য আমরা হচ্ছে আজকে তোমাদের সাথে এই পুরো বিষয়গুলো শেয়ার করবো, ঠিক আছে? সো প্রথম যে ব্যাপারটা হচ্ছে, এখানে একটা বিষয় লেখা আছে, খেয়াল করছো? যে স্লোলি বাট শিওরলি আমাদের যে 8.5 মাস বা 9 মাসের যে কোর্স করছি আমরা সেকেন্ড ইয়ারে, এটা আসলে তোমাদের আমি ইয়াটা দেখাচ্ছি, কি কি আছে না আছে বিষয়টা আমি দেখাচ্ছি। এর মধ্যে তুমি খেয়াল করবা প্রায় অনেক অনেক অংশই তুমি 9-10-এ করে এসছো, প্রায় 80% তুমি 9-10-এ করে আসছো। তো যার কারণে দেখা যাচ্ছে আমি তোমাদের 3-4 মাস যদি ফাটায়া পড়াই মোটামুটি কিন্তু পুরো সিলেবাস শেষ করা সম্ভব। কিন্তু সমস্যা হচ্ছে তোমরা ম্যাক্সিমামই স্বীকার করো যে ভাই আমরা ইংলিশে নাম্বার পেলেও আমাদের কোথাও একটা প্রবলেম আছে, আমরা এটা বুঝতে পারি, এটা বেসিকে প্রবলেম আছে, তাই না? ঘুরে ওই যেটা গতকালকে বলছিলাম, লাউ ছিলা কদু হয়ে বেরোবা। তার মানে কি তুমি বোর্ডে খুব ভালো করলা, হয়তো 80 82 85 90 পেয়ে বসলা, কিন্তু প্রবলেম কোথায় হবে? অ্যাডমিশনে গিয়ে। কারণ আমরা যখন এসএসসি তে পড়তাম আমাদের লক্ষ্য ছিল একটা কলেজ, বাট কলেজ থেকে আমাদের এখন মূল টার্গেট কিন্তু হচ্ছে ইউনিভার্সিটি, পাবলিক ভার্সিটি, তাই না? সো পাবলিক ভার্সিটি বা চাকরি সব জায়গাতেই কিন্তু তোমার ইংলিশটা লাগে। সো আসলে প্রবলেমটা আসলে কোথায়? প্রবলেম আমাদের বেসিকের সমস্যা। সো যেহেতু ইংলিশ প্রায় 8-9 মাস ধরে আমার কাছে থাকতেছো, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমি যদি একদম তোমাদের ডেপথ থেকে পড়াই, খুব বেসিক ধরে 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 পড়াই, তো হোপ তোমাদের আহ, মোটামুটি একাডেমিকটাও কাভার হয়ে যাবে ভালো মতো, অ্যাডমিশনও ভালো মতো কাভার হয়ে যাবে। আমার কাছে এটুকু মনে হয়, তোমরা যদি 8.5 মাসই ধৈর্য ধরে থাকতে পারো, 9 মাসই, তোমার ইংলিশের তো শুধু বেসিক ক্লিয়ার হবে না, ধরে নিবা তোমার অ্যাডমিশনে 70 থেকে 80% তুমি কভার করে ফেলছো অলরেডি। হ্যাঁ, তো আমরা 9-10-এ যে কাজটা করতাম, প্রচুর প্র্যাকটিস করতাম, একটা মডেল কোয়েশ্চেন কিনতাম, 40 50 60টা মডেল কোয়েশ্চেন করতাম, ওর ওর মধ্যেই মোটামুটি পড়তো, ভালো মার্কসও পেতাম। আর এর বাইরে পড়লে ভাবতাম যে কোয়েশ্চেন কঠিন হয়ে গেছে। কিন্তু যেই জিনিস সেটাই কিন্তু আছে, রাইট ফর্ম অভাব, তো রাইট ফর্ম অভাব থেকেই তো প্রশ্ন আসবে। এখানে কঠিন কি আর সহজ বিষয়টা কি, আমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। তো দেখো, আমার কাছে একটা জিনিস মনে হয় যে আহ, আমরা, তুমি ঢাকা ভার্সিটি থেকে শুরু করে ম্যাক্সিমাম জায়গায় দেখবা সবাই একটাই ভয়, ইংলিশে কি করব, ইংলিশে কি করব। তো ওই জন্য আহ, তুমি আহ, যদি এই যেখানে একটা লেখা আছে না যে মেক ইউর বেসিক স্ট্রং, বেসিক উইল মেক ইউ স্ট্রং, এবং একটা সময় গিয়ে তোমার মনে হবে লাস্টের দিকে যে প্রি টেস্টের পরে তোমাদের ফিল হবে এরকম যে না, খুব ভালো ছিল, অ্যাটলিস্ট মনে হবে যে না এগুলো কোথাও যেন পড়েছি। আর এই জন্য আমি সবসময় বলেছি যে খাতা, একটা খুব সুন্দর একটা খাতা রাখবে। এই খাতাটা তোমার অ্যাডমিশন পর্যন্ত ভালো মতো যে স্ট্রং বাইন্ডিং, একদম ছিঁড়ে না যায় এমন খাতা রাখবা, তোমার এটা খুব খুব হেল্প করবে, ঠিক আছে? সো আগামী 2 থেকে 2.5 3 মাস মতো আমরা বেসিক কোর্স করব শুধুমাত্র, ঠিক আছে? এই বেসিক কোর্স যখন শেষ হয়ে যাবে, আমরা যখন মূল কোর্সে যাব, তখন কোর্স ধরা মাত্রই তোমাদের দেখবা যে এই টপিক শেষ, ওই টপিক শেষ। যা যা পড়াচ্ছি এখন সবই বিচ্ছিন্ন ভাবে, মানে ওই টপিকগুলো কোনো না কোনো ভাবে ধরে নিবা, ইন্টারে যে 11টা গ্রামেটিক্যাল টপিক আছে এই টপিকগুলো অ্যাডজাস্টেড। হ্যাঁ, তো অনেকে মনে করতে পারে যে ভাই এগুলো তো নাই ইন্টারে। এখন ইন্টারে তো সাবজেক্ট অবজেক্টও ছিল না, ট্রান্সলেশনও ছিল না। এসএসসি তে একটা ট্রান্সলেশন দিলেও তোমাদের বুক কাঁপে, মনে হয় যে আমি তো সামান্য এটাই দিয়ে শুরু করেছি, আমি জিপিএ 5 পেয়েছি, এটা দিয়ে শুরু করেছিলাম, তোমরা তো মনে হয় 1 নম্বর ক্লাস করোনি। 98 নিয়ে আমি বলি 99%ই ভুল করেছিল আমি জিপিএ 5 দিয়ে। হ্যাঁ, কারা পেরেছিল? ফার্স্ট ইয়ার যেটি আমার কাছে পড়েছে, বলে দিয়েছিলাম সেই জায়গা থেকে। তো দেখো, আমি না তোমাদের দুটো বই বই দিয়েছিলাম না, একটা হচ্ছে বেসিক ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে কি জানো বলতো, মেমোরাইজিং পার্ট। বাসার বই দুটো নিয়ে আসো তো, বেসিক ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে কি মেমোরাইজিং পার্ট। তোমরা যারা 6 নম্বর 7 নম্বর ক্লাস করতেছো না, আমি তোমাদের প্রেপোজিশন পড়াচ্ছি না। প্রেপোজিশন অনেকে যেটা কি পড়া যায় ভাই, প্রেপোজিশন কিন্তু বাসায় কেউ পড়তে চায় না সহজে। সো আমি ক্লাসে ওই বই থেকে কিন্তু পড়াচ্ছি, আবার ভোকাবুলারি করাচ্ছি না, ওই যে প্রথম 10টা এভাবে ভেবে ভোকাবুলারি গুলো করাচ্ছি। এর কারণ হচ্ছে তোমার যদি ভোকাবুলারি, তুমি জানো কিনা ইন্টারে কিন্তু তোমার সিনোনিম অ্যান্টোনিম টপিকই আছে আলাদা। আমি যদি একটা ওয়ার্ডের মিনিংই ভালো করে বুঝতে না পারি, আমি সিনোনিম অ্যান্টোনিম কেমনে লিখবো? দ্যাট ইজ হয় মনে হতে পারে গ্রামার 20-25 মিনিট পড়া হচ্ছে, কিন্তু এগুলোও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট।
সিনোনিম অ্যান্টোনিম সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। এই যে সবার কাছে আছে না এই দুটো বই? আচ্ছা হ্যাঁ, এটা পাওনি, তুমি হচ্ছে তোমার অফিসে তুমি তোমার ভর্তি সিটে দেখালে তোমাকে দিয়ে দেবেনি, সমস্যা নেই। হ্যাঁ, তো এই বইটা দেখো ভাইয়া, এই যে এই বইয়ে টুকটাক অনেক বিষয় আলোচনা, আমি যেগুলো ক্লাসে পড়িয়েছি অনেকে হয়তো বইটা খুলেনি, বা অনেকে একটা প্রশ্ন করতে পারে যে বাসায় ভাই কেমনে পড়তে পারি, কি করতে পারি, তাই না? আমি যা পড়াচ্ছি এর বাইরে তোমার দেখার দরকার নাই। হ্যাঁ, তুমি এতটুকু দেখতে পারো যে ভাইয়া তো লাস্ট কয়েকটা ক্লাস ভার্বের উপর দিয়ে অনেক নিল দেখলাম, সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট থেকে ভার্ব। আমি কি করতে পারি, আমি একটা গ্রামার বই খুলে দেখতে পারি ভাইয়া যে টপিকগুলো পড়াইছে ওই টপিকগুলো থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসছে ওগুলো আমি পারছি কিনা। যদি তুমি পারো, আর যদি মনে হয় আরে এগুলো তো ভাইয়া সবই পড়াইছে, তাহলে তুমি ধরে নিবা তুমি কিছু একটা শিখেছো আমার থেকে। আর এক একজন আমরা এক একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, সবাই সবভাবে নিতে নাও পারে, বাট ফিল ফ্রি টু শেয়ার উইথ মি। তুমি ক্লাসে এসে আমার সাথে বসতে পারো যে ভাইয়া আমি না এটা বুঝি নাই, বা এটা 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 হয় না, বা এটা 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 কেমনে, বা এটা আমি কেন পড়ছি, বা কেন বিষয়গুলো। সো আমি মনে হয় তোমাদের ক্লিয়ার করতে পারবো যেন ভুল বুঝাবুঝি না হয়। ঠিক আছে? আচ্ছা দেখো, তোমাদের আমি সিলেবাস গুলো দেখাই এখানে। দেখো এখনো তোমাদের পূর্ণাঙ্গ সিলেবাসটা রিলিজ হয় না, এটা হচ্ছে গত ব্যাচের সিলেবাস দেখাচ্ছি। তোমরা তো ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছ। দেখো এখানে কি লেখা আছে, প্রিপোজিশন লেখা আছে না? সো প্রিপোজিশন তো সিলেবাস না এটার, আছে কি যে এই বইখান থেকে কমন পড়বে? না। সো আমরা কি করতে পারি, একটা আইডিয়ার ভিত্তিতে মোটামুটি ইম্পর্টেন্ট, আমি তোমাদের যেগুলো পড়াচ্ছি না 7 ক্লাসে না হলেও 80-90টা প্রিপারেশন আমাদের মোটামুটি হয়ে গেছে। যে ক্ষতিকর বোঝাতে কি হয়, বিশ্বস্ততা বোঝাতে কি হয়, উপকার বোঝাতে কি হয়। মনে হয় না যে উপকার বোঝাইতেও টু, ক্ষতিকর বোঝাইতেও টু। তাহলে কোনো কোনো এমন এমন শব্দ, যে শব্দগুলো অর্থই দিচ্ছে উপকার বা ক্ষতি, আমি যদি প্যাসেজ পড়ে অনেকটা বোঝা যায় না, তার মানে তার প্রিপারেশন কি হবে, টু হবে। এটা এই টেকনিকটাকে বলা হয় প্রিপোজিশন উইথ গ্রুপ। এই জন্য আমি তোমাদের ক্লাসে একটু করে অভ্যস্ততা অর্জন করাচ্ছি। তারপরে দেখো লেখা আছে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অফ ফ্রেজ, এটা তোমাদের কাছে নতুন একটা টপিক। বাট আমাদের সময় আমরা যখন পড়েছি এসএসসি লেভেলে তখন আমরা ফ্রেজ মুখস্থ করতাম। তোমরা কমপ্লিটিং সেন্টেন্স করেছো না? এই কমপ্লিটিং সেন্টেন্সের একটা পার্ট হচ্ছে এই যে, আচ্ছা ধরে নাও কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে উইদাউট ক্লু টাইপের, আর স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস হচ্ছে উইথ ক্লু টাইপের। হ্যাঁ, যেমন আমরা অ্যাজ ইফ, অ্যাজ দো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এগুলো ব্যবহার করতাম না কমপ্লিটিং এ, এগুলোই হচ্ছে এখানেও পড়ে। আবার তার মানে যে এই গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ আর কমপ্লিটিং সেন্টেন্স ইউজিং ইউজিং হচ্ছে এটা ক্লুজ না, ইউজিং ক্লজ অ্যান্ড ফ্রেজ হইতো, তো হচ্ছে একই জিনিস দুইটা। তারপর লেখা আছে ইউজ অফ ভার্বস। এই যে রাইট ফর্ম অফ ভার্বস যদি বলি, ছোট্টবেলা থেকে একদম ক্লাস 3-4 থেকে আমাদের সাথে এই রাইট ফর্ম ভার্ব শব্দটা আমরা মোটামুটি এর সাথে পরিচিত না? কিন্তু খেয়াল করো সবসময় আমাদের একটা জিনিস শেখাইতো না স্যারেরা, যে রুল নাম্বার 1 ল্যাক সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে এস বেস যুক্ত হয়। কিন্তু এটাও তো সত্যি, আমরা কতজনই ভালো মতো সাবজেক্টগুলোকে চিনি, আমরা কতজনই বুঝি যে এটাই সাবজেক্ট হয়। প্রবলেমটা এখানেই। এবং আমাদের যে বলে যে রাইট ফর্ম অফ ভার্ব, আমরা ভার্ব কতজন বুঝি, যে ভার্ব হচ্ছে কত প্রকার ভেদ আছে। প্রবলেম বুঝতেছো? পরীক্ষা কোথা থেকে প্রশ্ন আসে অ্যাডমিশনে? এখান থেকে নিজের কোনটি স্টেডি ভার্ব, নিজের কোনটি পজিটিভ ভার্ব, নিজের কোনটি ফ্যাক্টিটিভ ভার্ব, নিজের কোনটি কোগনেট ভার্ব, নিজের কোনটি রিসিপ্রোকাল ভার্ব। আমরা ভাই এগুলো তো পড়ি নাই জীবনে। আমরা রাইট ফর্ম অফ ভার্ব, বাবা তুমি রাইট ফর্ম অফ ভার্ব পড়তেছো, তুমি ভার্বই চেনো না, তাহলে আমাদের কি উচিত না এগুলো চেনা বেশি? আচ্ছা, সো আমরা হচ্ছে এই যে এই টপিকটাই ধরো আমরা যা যা পড়তেছি ধরে নেবা কোনো কোনো ভাবে এই টপিকগুলো রাইট ফর্ম অফ ভার্ব অথবা তোমার হচ্ছে কমপ্লিটিং এর সম্পর্কযুক্ত। ন্যারেটিভ স্টাইল ন্যারেশন, এটা তো আমরা জানি। ইউজ অফ মডিফাই, এটা তোমাদের কাছে নতুন তাই না? ইউজ অফ মডিফায়ার্স খুব মজার একটা টপিক। মডিফাই করা, আমরা বললাম আমি একটা জামা কিনছিলাম, পরে আমি এটা মডিফাই করছি নিজের মতো করে। দেখা যাচ্ছে যে হাতে এখান থেকে ছিল, সে আরেকটা কাপড় লাগায় হাতের এরকম করে দিচ্ছে, ছিল বাটন সে চেন লাগাইছে। অনেকে অনেক মুখ করে না, একটা নর্মাল ওড়না কিনছে এত সুন্দর করে সে নিজের মতো বানাইছে। বা ছেলেদের ক্ষেত্রে কমন একটা ওয়ার্ড, বাইক মডিফাই করেছি। তার মানে কি অতিরিক্ত কিছু দিচ্ছে। সে আই এম এ স্টুডেন্ট, এটা একটা নর্মাল সেন্টেন্স, বাট আমি যদি বলি আমি 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 ট্যালেন্টেড স্টুডেন্ট, তাহলে ট্যালেন্টেড হয়ে গেল মডিফায়ার। আবার এরকম হতে পারে আমি স্টুডেন্ট অফ রাজশাহী কলেজ, বা আমি স্টুডেন্ট অফ সিটি কলেজ। এখন কথা হচ্ছে আমি কখনো বলছি আমি স্টুডেন্ট অফ রাজশাহী কলেজ, কখনো বলছি ট্যালেন্টেড, কোনটা হবে এটা ডিপেন্ড করে টেক্সটের উপর। এটা খেয়াল করে গঠন, একটা বলছিলাম অ্যাডজেক্টিভ আর একটা বলছিলাম হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এখন মডিফায়ার টপিকটা এমন, আমি চাইলে এটা আধা ঘন্টাতেও ক্লাস নিতে পারি। আমি যখন ফাইনাল প্রিপারেশনের ক্লাস নিই তো এটা আমি আধা ঘন্টায় নিই, আর আমি যখন ইন্টারমিডিয়েট পড়াই তখন এটা আমি 2 মাস ধরে পড়াই। পার্থক্য বুঝতেছো? ওই আধা ঘন্টাতেও কিন্তু বোর্ডে পারা যায়, আবার 2 মাস ধরে পড়া। তাহলে কি কি পড়াই? ধরে নাও একটা লেখা থাকে এরকম, এরকম বলে যে ইউজ নাউন টু প্রি মডিফাই দ্য নাউন।
এখন আমি তোমাদেরকে বলতে পারি, আরে নাউন তো তোমরা বোঝো, ছোটবেলা থেকে পড়ে আসছো, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, কোনো কিছুর নামকেই নাউন বলে, খুব সহজ, নাউন 5 প্রকার, বকে দিলাম, হয়ে গেল। তোমরা হ্যাঁ হ্যাঁ, তাই তো বুঝি, কিন্তু এই নাউনটাই আমি 3 দিন ধরে পড়াই। কারণ নাউন তো আছে আমার এডমিশনে, এমন কোনো পরীক্ষা না যেখান থেকে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ থেকে প্রশ্ন আসে না। তো এই জন্যই হচ্ছে আমি সবসময় চাই আমি এগুলো সবগুলো এই বইতে আছে, বুঝতে পেরেছো, এগুলো এখান থেকে আমরা পড়ে ফেলবো। তো মডিফায়ার টপিকে টা এমন একটা টপিক যেখানে গ্রামারের সবকিছু একটু একটু করে টাচ করা আছে। বলে ইউজ পার্টিসিপল, বলবে ইউজ ফ্রেজ, বলবে ইউজ ক্লজ। আচ্ছা বাবা, আমি যদি তোমাকে বলি ইউজ ক্লজ, এখন ক্লজ কি? ক্লজ তো সহজ, ক্লজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, আমাদের এভাবে শিখাইছে যেখানে কম্পারেটিভ সাবজেক্টে ফাইনাইট ভার্ব থাকে, কাজ শেষ। ভাই আমাদের ফাইনাইট ভার্বে ভালো করে বুঝি না, এখনো ধরলেও অনেকে পারবে না। তো এই প্রবলেমগুলো যাতে না হয় এই জন্য আমি আগেই মোটামুটি 2-2.5 মাস ধরে শুধুই ব্যাকআপ দিই। ইভেন তোমরা অনেকে দেখছো 5-6 নাম্বার ক্লাসও তো অনেকে করেছো, দেখো না স্লাইড গুলোতে বোঝা যায় না, এটাই হচ্ছে দরকার। তারপরে কানেক্টরস, মাশাআল্লাহ, এটা তো আমরা জীবনেও পড়ি না, লুকিং গুড সাউন্ড নাইস দিয়ে পার করে দিই, এটাও আমি সুন্দর করে তোমাদের পড়াবো। আর এই দেখো সিনোনিম, বাংলাদেশের এমন কোনো কম্পিটিটিভ এক্সাম নাই যে এই সিনোনিম পরীক্ষা পড়ে না। তুমি মনে করো ফার্স্ট ইয়ারে পড়ে না, ফার্স্ট ইয়ারে পড়ে, এরে বাবা তোমরা উইথ টু উইদাউট ক্লোরো কি দিয়ে, ভাই অনেক কঠিন লাগে। তো 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 তোর কাছে তো কঠিন লাগবেই, কারণ তোর তো ভোক্যাবসই নাই। ভোক্যাবস না থাকলে আমি উইথ উইদাউট ক্লো পারবো? অফকোর্স না। অনেকে মানে ফার্স্ট পেপার পড়ার কি দরকার, ফার্স্ট পেপার, আমার কাছে মনে হয় সেকেন্ড পেপার যেতে ফার্স্ট পেপার দরকার। সেকেন্ড পেপার তো তুমি দুই একটা বই টই কিনে মোটামুটি পরীক্ষার আগে ম্যানেজ করতে পারবা, কিন্তু ফার্স্ট ইয়ার তো এত বোরিং একটা জিনিস, তুমি যে পরীক্ষা ঠিক মতো না তোমার জমা হয়ে থেকে যাবে। আর ওইরকম ভাবে না যে 50টা উইথ ক্লু দিব আর একটা কমন পেয়ে যাবা, ওই জোগান নাই। এবার রাজশাহী বোর্ডে যে প্যাসেজটা আসছে, প্যাসেজ জীবনে কেউ পড়াইছে? কবিতার ইন্ট্রোডাক্টরি পার্ট প্যাসেজ জানা দিয়ে দিয়েছে। ওই জন্য আমি কখনো আমি তো তোমার যারা ফার্স্ট ইয়ারে পড়ছো, আমি কোনো প্যাসেজ বাদ দিছি? একটা বাদ দিই, আমি সবই পড়াইছি। ওই যে না ভাই, এই 2-3 বছর থেকে রাজশাহী বোর্ডের কোয়েশ্চেন খুবই খাইস্টা হয় ইংলিশ ম্যাক্সিমাম ক্ষেত্রে, ফার্স্ট পেপার নাহলে সেকেন্ড পেপার একটা দিবেই। এখন দেখবা প্রচুর এ প্লাস আছে, 600-600 আছে, ইংলিশে এমএনএস পাইছে, অনেক হিউজ আছে। এর ফলে সে সিকিউরিটি অ্যাপ্লাই করতেই পারে নাই। সিকিউরিটি অ্যাপ্লাই করতে হলে ইংলিশে অ্যাটলিস্ট এ থাকা লাগবে, অ্যাটলিস্ট এ থাকা লাগবে। এখন তুমি ফিজিক্স কেমিস্ট্রি 600-600, তোমার টার্গেট ছিল বুয়েট নাহলে রেড করে এটা পড়বো, আর তোমার ইংলিশে আসে নাই। ইভেন আমি এবার যারা হচ্ছে মেডিকেলে চান্স পাবো ওদেরকে জিজ্ঞেস করবো, বলছি ভাইয়া একাডেমিকটাই যদি আমি খুব ইন ডেপথ পড়ি তাহলে তো আমার অ্যাডমিশনের মোটামুটি 80% কাভার হয়ে যায়। একাডেমিকটা যদি খুব ভালো করে ব্যাপার, তো ওয়াই নট? তুমি ফিজিক্স ইনডেপথ পড়তেছো, তুমি বায়োলজি পড়তেছো, তাহলে ইংলিশটা একটু পড়ে ফেলো, তাহলে তো টেনশন করা লাগে না। পাংচুয়েশন দেখো আমরা জানি, আর এগুলো তো বুঝতেই পারছো সহজ সহজ জিনিস। আর নতুন দুটো টপিক যুক্ত হবে তোমাদের সাথে, একটা হচ্ছে প্রোনাউন রেফারেন্সিং আর একটা হচ্ছে আর্টিকেল। এই দুটো শর্ট সিলেবাস ছিল না, তোমাদের তো ফুল সিলেবাস, এই দুটো যুক্ত হবে, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটের মোটামুটি একটা সিলেবাস ছিল। হ্যাঁ, তো তারপরে পার্মানেন্ট দুটো টপিক বুঝতেই পারছো, সিনোনিম অ্যান্টোনিম মানে ভোক্যাবস, আর এটা হচ্ছে কি প্রেপোজিশন। তাই আমরা সবসময় যে কোনো ক্লাস শুরু করার আগে আমি সবসময় কি করি, এই ভোক্যাবুলারি আর প্রেপোজিশনটা একটু পড়াই। বুঝতে পেরেছো? তাহলে আমরা শুরু করতে পারি। ওকে, আচ্ছা পজ করে দাও। অনেক ক্লাস করেছো, তাহলে তোমার 2 এর ক্লাস করনি? 2 এর ক্লাস, আচ্ছা ক্লাস তোমরা পজ করো, তোমরা হচ্ছে, আচ্ছা আমরা তাহলে আজকে ভোক্যাবুলারি ডে 1টা করব, ঠিক আছে? তোমরা এভাবে লেখা শুরু করবে, সুন্দর করে শুরু করো, দ্রুত তুলবে। দেখো এভাবে লেখা আছে, ওভাবে তুলে ফেলো। এতক্ষণ চলা দরকার নাই, মোটামুটি পজ করলেই হবে, আমি পজ করে রেখে দাও। তাহলে এবার আমরা হচ্ছে প্রেপোজিশন টুকু তুলবো, ঠিক আছে? এটা তুলবো, দেখো প্রেপোজিশন, প্রেপোজিশন, এই ডেটা হবে না, লিখো প্রেপোজিশন উইথ গ্রুপ ডে 1, এভাবে লিখো প্রেপোজিশন উইথ গ্রুপ ডে 1। ওকে, প্রেপোজিশন উইথ গ্রুপ ডে 1। আচ্ছা আচ্ছা, এইবার যেভাবে তোলা আছে ওভাবেই তুলবে, নির্ভর করা বোঝাতে যেটা হয় এটা হবে। আর এটা তোলার একটা নিয়ম আছে আমি বলি, দেখো এখানে এক্সাম্পল দেওয়া আছে কয়টা করে, 1 2 3। তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে এই যে এইভাবে শুরু করবা, এ বি সি, 1 2 3 4 5 6 7 8টা আছে না, পরে যে ডি ই এফ জি এইচ আই, হ্যাঁ, বা এইচ পর্যন্ত, এই যে 8টা, এই 8টার জন্য রেখে ফাঁকা ফাঁকা করে রাখবে। বাসায় গিয়ে তখন একা একা ট্রাই করবে,
তাহলে তোমাদের সেন্টেন্স মেকিং এর দক্ষতাও বৃদ্ধি পাবে। ঠিক আছে, প্রত্যেকটা ক্ষেত্রে তাই করবে। আচ্ছা, তাহলে আমি পড়ানো শুরু করি, দু একটা বাকি থাকলে তখন ইয়া করে নিবা, ঠিক আছে? আচ্ছা, আসছে এবার সাবজেক্ট ঠিকঠাক এখন পর্যন্ত। আচ্ছা দেখো, তাহলে আমরা মোটামুটি যেটা করি, মোটামুটি 10টা মতো ক্লাস আমরা এভাবে করে, যেভাবে দেখতেছো এভাবে পড়বো। এবং অনেকভাবে ভোকাবুলারি আসলে পড়া যায়। একটা হচ্ছে কোরাস করে যদি পড়ি, আমরা অনেক সময় ভোকাবুলারি পড়তে গিয়ে আমাদের উচ্চারণের প্রবলেম হয়। তো আমরা প্রথমত আগে উচ্চারণটা শিখবো, এন্ড দ্বিতীয়ত আমরা ভোকাবুলারি, এটার নাম আছে উইথ নোমনিক। সো নোমনিক মানে হচ্ছে মনে মনে ধরে না। ছোটবেলায় যেমন আমরা রংধনু 7টা রং কেমনে মনে রাখতাম, বেনি আসহ কলা, বতে বেগে নতে নীলে, হয় না? আমরা আজকে ভোকাবুলারি গুলো এইভাবে অনেকটাকে শিখে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে স্টার্ট করছি। দেখো, রেডি? প্রথমে বলবে আমার সাথে, বলো। প্যালাটেবল, মরিবান্ড, ক্যাকোফোনাস, হারমোনিয়াস, অ্যাবাশ, পেলমেল, ম্যাকাবার, অ্যাসিডিউয়াস, শিকানারি, এমবেলিশ। এটা আবার চিকানারি বলো না, হ্যাঁ, ইটস শিকানারি। আবার বলো, এমবেলিশ, শিকানারি, অ্যাসিডিউয়াস, ম্যাকাবার, পেলমেল, অ্যাবাশ, হারমোনিয়াস, ক্যাকোফোনাস, মরিবান্ড, প্যালাটেবল। আচ্ছা, এবার আমরা ওই টেকনিকটা শিখি। মোটামুটি উচ্চারণটা এখন বুঝতে পারছো না? এবার টেকনিকটা হচ্ছে নোমেনিক। নোমেনিক করে আমরা এভাবে বলতে পারি, প্যালাটেবল মানে সুস্বাদু। ওকে, জুম করবো কি, দেখা যায় ভালো মতো? আচ্ছা, আমি একটু জুম করছি না হয়। ওকে, দেখো, প্যালাটেবল মানে সুস্বাদু, রাইট? কেমনে মনে রাখতে পারি আমরা? এখানে টেবিল আছে না, টেবিল আর প্লেট মোটামুটি মনে রাখা যায়। টেবিল, প্লেট, টেবিলে প্লেট থাকে আর প্লেটে কি থাকে, খাবার। আর খাবার কি হয়, সুস্বাদু হয়। তাহলে প্যালাটেবল মানে কি, মনে থাকবে। টেবিলে প্লেট থাকে, প্লেটে খাবার থাকে, আর খাবার কি হয়, সুস্বাদু হয়। সো প্যালাটেবল মানে কি, সুস্বাদু। মরিবান্ড মানে কি, এটা মরমার না, মরমর বা মৃতপ্রায়। দেখো তো লেখা আছে মরি, এই মরির সাথে মরমরের একটা মিল আছে না, মরি মর এরকম। সো মরিবান্ড মানে মরমর বা মৃতপ্রায়। ক্যাকোফোনাস মানে কি, শ্রুতিকটুর বা বেসুরো। কেমনে মনে রাখতে পারি? দেখো লেখা আছে ফোন, তাই না? এই ফোনে কথা বলতে গিয়ে যদি ক্যাঁকো ক্যাঁকো শব্দ করে, সেটা কি ভালো শোনাবে নাকি শ্রুতিকটুর লাগবে? শ্রুতিকটুর লাগবে। আর যেটাই শ্রুতিকটু সেটাই হচ্ছে বেসুরো। সো ক্যাকোফোনাস মানে কি, শ্রুতিকটুর বা বেসুরো। হারমোনিয়াস মানে কি, দেখো, শ্রুতিমধুর বা সুরেলা। এই যে হারমোনিয়াস, এটা হারমোনিয়াম, এটা মিল আছে না? আমরা হারমোনিয়াম দিয়ে সুর তুলে না, সুরেলা হয় না। তো হারমোনিয়াস মানে হচ্ছে শ্রুতিমধুর বা সুরেলা। এটা তো অনেক সহজ। অ্যাবাস মানে লজ্জা দেওয়া। কেমনে আছে দেখো, বাঁশ দেওয়া, ওরা দিল বাঁশ, বাঁশ দিয়ে, বাঁশ দেওয়া মানে হচ্ছে কি, লজ্জা দেওয়া। পেলমেল মানে হচ্ছে কি, এলোমেলো। দেখো তো পিটা বাদ দাও, তাহলে কি হচ্ছে, এলমেল। এলমেল মানে এলোমেলো, রাইট? আচ্ছা, ম্যাকাবার মানে হচ্ছে কি, ভয়ঙ্কর। কেমনে মনে রাখতে পারি? দেখো লিখেছে ম্যাকাবার, মা, আর দেখো আর একটা কবর। এটা বাদ দাও, যদি আমি কবরের কথা বলি, কবর, কবর অনেক ভয়ঙ্কর জায়গা না? সেই কবর হচ্ছে কি, ভয়ঙ্কর জায়গা। কবর হলে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা মনে হয়। সো ম্যাকাবার মানে হচ্ছে ভয়ঙ্কর। অ্যাসিডিয়াস মানে হচ্ছে পরিশ্রমী বা অধ্যবসায়ী। এখানে কি হচ্ছে, অ্যাশ, অ্যাশ মানে কি, গাধা। গাধারা কি অনেক পরিশ্রমী বা অধ্যবসায়ী হয়, রাইট? শিকানারী মানে প্রতারণা, বুঝাই যাচ্ছে শিকারী নারী। শিকারী নারী, নারী শব্দটা আছে সাহিত্যে, বুঝাই যায় নারীদেরকে সাধারণত ওই তো এটার সাথে তুলনা করা হয়। তো যে নারী শিকার করে তার আমরা প্রতারক, সবাই না, যারা শিকার করে ওই প্রতারক থেকে আমরা প্রতারণা মনে রাখতে পারি। আর এমবেলিশ মানে সাজানো বা সুসজ্জিত করা। ওকে, এই দেখো এখানে একটা বেলি লিখেছে না, বেলি। বেলি একটি ফুলের নাম, ফুল দিয়ে আমরা কোনো কিছু সাজাই বা সুসজ্জিত করে রাখি। এমবেলিশ মানে কি, সাজানো বা সুসজ্জিত করা। ওকে, মনে থাকবে। আবার বলি, বলো, এমবেলিশ, শিকানারি, অ্যাসিডিয়াস, ম্যাকাবার, পেলমেল, অ্যাবাশ, হারমোনিয়াস, ক্যাকোফোনাস, মরিবান্ড, প্যালাটেবল। বাংলাগুলি বলো। বলো, প্যালাটেবল মানে, মরিবান্ড মানে, ক্যাকোফোনাস মানে, হারমোনিয়াস মানে, অ্যাবাশ মানে, পেলমেল মানে, ম্যাকাবার মানে, অ্যাসিডিয়াস মানে, শিকানারি মানে, এমবেলিশ মানে কি।
গুড, একটু 30 সেকেন্ড দেখো আর এই মেনোমেনিক গুলো মনে রাখার চেষ্টা করো। টেবিলে প্লেট থেকে খাবার সুস্বাদু। মরিবান, মরি মরি, মরো মরো। ওকে, ক্যাকোফোনাস, ফোন, ক্যাকো ক্যাকো শব্দ করে তোমরা শ্রুতি কটুর বা বেসুর। হারমোনিয়াস, হারমোনিয়াম, তাহলে সুরেলা। অ্যাবাস, বাঁশ দেওয়া, লজ্জা দেওয়া। পেলমেল, পিবাদ, এলমেল, এলমেলো। ম্যাকাবর, কবর, ভয়ঙ্কর জায়গা। অ্যাসিডিয়াস, অ্যাশ, গাধা, গাধারা পরিশ্রমী হয়। শিকা, নারী, প্রতারণা। শিকারী, নারী, প্রতারণা। ওকে, এম্বেলিশ, বেলি, বেলি ফুল, ফুল দিয়ে আমরা কি সাজাই, সুসজ্জিত করি। এম্বেলিশ মানে কি সাজানো বা সুসজ্জিত করা। ওকে, গুড, মনে থাকবে। প্রেপোজিশন পড়বো। প্রেপোজিশন উইথ গ্রুপ ডে 1, এটা তো বলছি, এটা ভুল চলে আসছে। প্রেপোজিশন উইথ গ্রুপ ডে 1। ওকে, আচ্ছা, আমরা ছোটবেলায় যখন প্রিপারেশন পড়তাম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন পড়তাম না, এ বি সি এভাবে পড়তাম আগে, তারপরে বি, তারপরে সি, এমনে। তো দেখা যাচ্ছে আমরা এ থেকে জেড পর্যন্ত দেখতে পাই যে এ তে একরকম, হয়তো বা ডি তে একরকম, এফ এ একরকম আছে, কিন্তু মূল অর্থটা আবার একই, সিনোনিমাস। তো মোটামুটি পর্যালোচনা করে দেখা যায় যে শুধুমাত্র নির্ভর করা বোঝাইতে এ থেকে জেড পর্যন্ত এই ওয়ার্ডগুলি পাওয়া যায়। আর এই ওয়ার্ডগুলির পরে প্রিপারেশন কি হয়, হয় অন অথবা আপন হয়। তার মানে আমরা কমনলি নিতে পারি না নির্ভর করা বোঝাইতে। তাহলে আমরা এভাবে একটু পড়ি, সবাই আমার সাথে বলবে, বলো। নির্ভর করা বোঝাতে অ্যাক্ট, ব্যাংক, কাউন্ট, ডিপেন্ড, হ্যাং, হিঞ্জ, রিলাই, রেকন। এদের প্রিপারেশন কি হয়, অন অথবা আপন হয়, রাইট? তাহলে বলো, বলো। অ্যাক্ট অন, ব্যাংক অন, count on, depend on, hang on, hinge on, rely on, reckon on। কি অর্থে ব্যবহার করি, নির্ভর করা বোঝাতে। এটা অনেকটা সহজ হয়ে যায় না, এটা নির্ভর করা বোঝাতে অন অথবা আপন হয়। ওকে, আচ্ছা, এবার আমরা আরেকটা পড়ি। দেখো, বলো। বিরত থাকা বা কাউকে বিরত রাখা বোঝাতে বলো abstain, ban, hinder, debar, deter, desist, discourage, prevent, prohibit, refrain, restrain। এদের প্রিপারেশন কি হয়, ফ্রম হয়। বলো, abstain from, ban from, hinder from, debar from, deter from, desist from, discourage from, prevent from, prohibit from, refrain from, restrain from। কি অর্থে ব্যবহার করি, বিরত থাকা বা বিরত রাখা। তাহলে মোটামুটি একটা কমন টার্ম। তাহলে বিরত থাকা বা রাখা, ধরো তুমি একটা প্রিপারেশন পড়তেছো, বাট মিনিংটা এরকম আসতেছে, তোমাদের কিন্তু এইচএসসি তে এরকম পড়ে, প্যাসেজ আকারে পড়ে, বাট কোনো অর্থের মিনিং এরকম হয় বিরত থাকা, তার মানে এর প্রিপারেশন কি হবে, ফ্রম। হ্যাঁ, নির্ভর করা, তার মানে অন অথবা আপন হবে। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে প্রিপারেশন শেষ আজকে, ভোকাবুলারি শেষ, আমরা গ্রামারে যাব। পজ করো। আমি প্রথমে খুবই নর্মাল একটা টপিক দিয়ে শুরু করি, ঠিক আছে? তোমরা দুজন তো পারবাই, জাস্ট তোমরা ভাইবো না অনেক কঠিন হয়ে গেছে। জাস্ট নর্মালি লেকচার তোলা শুরু করো, এখানে ট্রান্সলেট করবে। আমি জিপিএ 5 পেয়েছি, শুরু করো, তুলো শুরু, তুলে আমি জিপিএ 5 পেয়েছি, এটাকে ট্রান্সলেট করবে, ঠিক আছে? 5 পেয়েছি, এটা তোমরা একটা নর্মালি হচ্ছে যে কাজটা করেছো, যে এটা একটা কিছু না প্রচলিত ভুল থাকে, জাস্ট প্রচলিত ভুল থাকে। হ্যাঁ, আমরা মনে করি এটা সঠিক, এবং নর্মালি ভুল ধরা হয় না, কিন্তু ভার্সিটিতে গিয়ে দেখবো অনেক সময় লেখা থাকে পিন পয়েন্ট এরর, বা 4টা অপশনের কাছাকাছি থাকে, তখন ঝামেলা হয়ে যায় ভাই। এমনি কিছু বলবে না, এমনিতেই এটা করার আগে নর্মালি বলি যে আমরা যদি এরকম একটা বাক্য লিখি যে ইফ ইউ বয়েল দ্য ওয়াটার, ইফ ইউ বয়েল দ্য ওয়াটার, ঠিক আছে, it will turn into vapor, ঠিক আছে? এই সেন্টেন্সটা কি নর্মালি কোনো ভুল মনে হচ্ছে আপাত দৃষ্টিতে? ইভেন এসএসসি লেভেলেও কিন্তু ওভাবে ভুল ধরে না, কিন্তু তুমি যখন অ্যাডমিশন দিতে যাবে তখন ভুল ধরবে। কোথায় ভুল জানো? এটা একটা চিরন্তন সত্য না, এটা সায়েন্টিফিক্যালি ট্রুথ সেন্টেন্স না। এই চিরন্তন সত্য বা সায়েন্টিফিক ট্রুথ হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, কিন্তু এখানে একটা ফিউচার করে দিয়েছি। দেখো, ইফ ইউ বয়েল দ্য ওয়াটার,
ইট উইল হবে না, কি হবে, ইট টার্নস ইনটু ভেপার। এটা হচ্ছে একদম এক্সাক্ট। ওকে, আবার দেখো নর্মালি যেরকম লিখি যে দ্য ম্যাথ ইজ দ্য ম্যাথ ইজ টু হার্ড, দ্য ম্যাথ ইজ টু হার্ড টু সলভ। এই সেন্টেন্সটা কি ঠিক নাকি ভুল বলো? এটাও কিন্তু সঠিক মনে হয় না? কোনো ভুল মনে হচ্ছে? ভুল না, নর্মালি ভুল হয় না, কিন্তু যখন কোনো কম্পিটিটিভ এক্সাম পড়ে অপশন করে দিবে তখন এটা ভুল হয়ে যাবে। বুঝতে পেরেছো? এটা হবে দ্য ম্যাথ ইজ টু হার্ড টু বি সলভ। কেন ভাই এমন হয় এগুলো কিন্তু আমি ফার্স্ট এডে পড়িয়েছি যদিও, তবে এগুলো ব্যাখ্যা আমি সাথে সবগুলো বলবো। জাস্ট আমি নর্মালি বললাম যে সমাজে কিছু প্রচলিত ভুল থেকে যায়, আমরা ধরে নিই এটা সত্যি, এটাই মানে রাইট, কিন্তু রাইট না। এবং অনেক সময় বলি না পরীক্ষা ভাই ফাটাই দিয়েছি, পরে রুমে এসে দেখে ফাটাই গেছি, এই ছোট ছোট ভুলগুলো আমরা বুঝতে পারি না। এই 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 ব্যাপারগুলোই হচ্ছে আমরা আজকে ক্লিয়ার করব, ঠিক আছে? যেমন দেখো আমি জিপিএ 5 পেয়েছি, তোমরা নর্মালি যেটা করেছো সবাই এরকম যে আই হ্যাভ গট জিপিএ, আই হ্যাভ গট জিপিএ 5, নর্মালি সবাই এটাই করেছো না? অথবা কেউ এরকম করছে আই হ্যাভ গটেন, আবার কেউ করেছে আই হ্যাভ অ্যাচিভড। ঠিক আছে, কোনো সমস্যা নাই। গেট গট গটও হয়, আবার গেট গট গটনও হয়। কিন্তু ভাইয়া তোমরাই বলো তো, জাস্ট নর্মালি যদি আমি বলি, আমরা অনেক সময় বলি না যে এই তুমি কে, তুমি কি করো, বলো ভাই আমি ছাত্র, আমি ছাত্র। এটাকে তুমি যদি ট্রান্সলেট করতে বলি তুমি কি করবে? তুমি তুমি আচ্ছা আমি যদি এরকম লিখি আই এম স্টুডেন্ট, আই এম স্টুডেন্ট, আচ্ছা বলো তো এই সেন্টেন্সটা কি ঠিক আছে নাকি ভুল আছে? ভুল আছে। কেন ভুল আছে? এ হবে। আর প্রশ্ন হচ্ছে এটা কেন হবে? কেন হবে? আমরা ভাই আপনি একজন বলছেন, আমি আচ্ছা আমি বললামই না আমি ছাত্র, বাংলায় তো বলি তাই না? তাহলে আই এম স্টুডেন্ট, যেমন না ভাই এই যে আমাদের একটা ইয়া থাকে লুকিং গুড সাউন্ড নাইস, ভাই ভালো লাগছে না আই এম স্টুডেন্ট শুনতে, আই এম স্টুডেন্ট শুনতেই বেশি ভালো লাগছে, এই জন্য এই হবে। এটাই কোনো ব্যাখ্যার মধ্যে পড়ে? এটা কোনো ব্যাখ্যা হলো? কখনোই না। এইটা কেন হয়? ছোটবেলা থেকে আমরা আর্টিকেল শিখে আসছি না? সমস্যা হচ্ছে আর্টিকেল আমি শিখেছি হবে কোথায় এ বসে আর কোথায় এন বসে, তাই না? কিন্তু এটা শেখাই নাই আসলে আর্টিকেলটা বসে কোথায়। বুঝে গিয়েছে প্রবলেমটা কোথায়? মনে রাখতে হবে আর্টিকেল সবসময় বসে কাউন্টেবল কমন নাউনের পূর্বে আর্টিকেল বসতে পারে। কোনো একটা কমন নাউন যেটাকে কাউন্ট করা যায় সেটা যদি সেন্টেন্সে সিঙ্গেল হয়ে থাকে, স্টুডেন্ট সিঙ্গেল অবস্থায় আছে না, তাহলে সে কখনোই কোনো সেন্টেন্সে একা বসতে পারে না, তারপর এখানটা আর্টিকেল লাগবেই। দ্যাট ইজ হয় তুমি এখানে একটা আর্টিকেল বসাইছো এ, এন হলে এন বসাইতা, সমস্যা নেই। এবার তুমি বলো তো ভাইয়া এই জিপে 5 কি গণনা করা যায় নাকি যায় না? স্টুডেন্টকে গণনা করা যায় নাকি যায় না? তা দুটো একই ধরনের নাউন না? তা তুমি এর আগে এখানটা এ বসেছো, এর আগে কেন বসবেন? তাহলে এর আগেও এখানটা আর্টিকেল বসানো লাগে। বুঝতে পেরেছো? তাহলে আনসার কি হবে? আই হ্যাভ গট এ জিপিএ 5। বুঝতে পেরেছো? এটা হচ্ছে প্রপার আনসার। ওকে, বুঝতে পারলাম? ঠিক ঢাকা ভার্সিটির আসা একটা কোয়েশ্চেন, এটা আমার পিতামাতার বাড়ি, এটা আমার পিতামাতার বাড়ি, ট্রান্সলেট করো তো। এটা আমার, তার আগে এটা এটা করার আগে আর একটা ট্রান্সলেট করবে, আর ট্রান্সলেট করবে এটা আমার বাবার বাড়ি। ঠিক আছে, লিখো এটা আমার বাবার, এটা আমার বাবার বাড়ি। হ্যাঁ, তারপর লিখে এটা আমার পিতামাতার বাড়ি, এটা আমার পিতামাতার বাড়ি। হ্যাঁ, এই দুটো সেন্টেন্সে ট্রান্সলেট করবে। এটা আমার বাবার বাড়ি, খুব খুব সহজ ট্রান্সলেশন, এরকম করি না যে দিস ইজ মাই। আচ্ছা যদি বলতাম এটা আমার বাড়ি তাহলে মাই হাউস, বা তার বাড়ি হিজ হাউস, তাই না? আমাদের বাড়ি তাহলে আওয়ার হাউস, তাই না? কে কেটে দাও। আচ্ছা এটা তার বাড়ি হয়ে গেল, তাহলে কি হবে? দেয়ার হাউস, তাই না? কিন্তু নাউনের পূর্বে যদি এরকম বলি বাবার, এটা তো প্রোনাউন, এটা তো নাউন, তাই না? তখন তুমি কি করবে? বাবার, তখন আমাদের কি লাগে? এই যে আমি বললাম না মাই, হার, দেয়ার, এগুলো কি বলা হয়? পজেসিভ প্রোনাউন বলা হয়। এখন পজেসিভ মানেই হচ্ছে অধিকার বা মালিকানা যখন বোঝাবে, কিন্তু প্রোনাউন ছাড়া নাউনের তো মালিকানা দিতে পারি, যেমন বাবার। সেক্ষেত্রে আমাদের কি করা লাগে? একটা অ্যাপোস্ট্রফি ইউজ করা লাগে, তাই না? তাহলে দিস ইজ মাই, যদি এরকম বলি দিস ইজ মাই ফাদার, এই দিস ইজ মাই ফাদার, এইভাবে যদি কেউ লিখে
দিস ইজ মাই ফাদার হাউস, তাহলে এটা মানে হবে কি জানো, এটা আমার আব্বা বাড়ি হয়ে যাবে। হ্যাঁ, বাট তুমি যদি এটা এভাবে লিখো তাহলে কি দাঁড়ালো, এটা আমার বাবার বাড়ি। যদি ইট ইজ মাই লিখো কোনো সমস্যা নেই। পরেরটা দেখো, এটা আমার পিতা মাতার বাড়ি। এটা করতে গেছে ঝামেলা হয়েছে যে দিস ইজ, এরকম দিস ইজ মাই প্যারেন্টস, দিস ইজ মাই প্যারেন্টস হাউস। এটা অনেকে লিখেছে, তাহলে এটা যদি এভাবে লিখো তাহলে এটা মনে হয়েছে কি এটা আমার আব্বা আম্মা বাড়ি হয়ে গেছে। এখন সমস্যা হচ্ছে যখন তুমি আবার কেউ কেউ এটা এভাবে লিখেছো না, দিস ইজ মাই প্যারেন্ট হাউস, অনেকে আবার এভাবে লিখেছো। হ্যাঁ, এভাবে লিখছো। এখন কথা হচ্ছে ভাইয়া, আমি তোমাকে দিয়েছি পিতা মাতার, আর তুমি লিখলা কি পেরেন্টস মানে পিতা মাতা, আর পেরেন্ট মানে কি জানো, পিতা অথবা মাতার যে কেউ একজন। এর মানে দাঁড়িয়েছে কি জানো, এটা আমার আব্বা অথবা আম্মার বাড়ি। উল্টা হয়ে গেল না বিষয়টা, কেমন হয়ে গেল না? ঠিক আছে কি হয় না? সিবলিংস মানে কি, ভাই বোন, আর সিবলিং মানে কি বলতো, ভাই অথবা বোনের যে কেউ একজন। বাট তুমি যখন এরকম করতেছো, তুমি তো কখনো বেজ ওয়ার্ডকে চেঞ্জ করতে পারো না। সো এটা কি হয়ে যাচ্ছে, যদি পেরেন্টস হয়ে যাচ্ছে তখন এটা আমার পিতা অথবা মাতার বাড়ি হয়ে যাচ্ছে। ওকে, তার মানে কি এটাও ভুল হয়ে যাচ্ছে। এখন যখন কেউ এটা করতে যাচ্ছে, এটা এটা এই যে এটা, তখন তো শুনতেও ভালো লাগছে না। লুকিং গুড সাউন্ড নাইস একটা ব্যাপার থাকেই, শুনতে ভালো, পেরেন্টস এস হাউস, তাহলে তো কেমন লাগছে। তার মানে তিনটাই কিন্তু ভুল। তো প্রবলেমটা কোথায়? প্রবলেমটা এখানে। মাথায় রাখবা যে এগুলোর একটাও এটা হবে না, আসলে উত্তরটা হয় এরকম যে দিস দিস ইজ মাই এই যে প্যারেন্টস লেখা না, এ লেখার পরে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে কি লিখতে হবে, হাউস। বুঝতে পেরেছো? দিস ইজ মাই পেরেন্টস হাউস। এখন প্রশ্ন হতে পারে ভাই কেন এমন হলো, সেটা হচ্ছে যে সকল নাউনগুলো শেষে এস থাকে তাদের পরে আর অ্যাপোস্ট্রফি এস এর প্রয়োজন হয় না, শুধু অ্যাপোস্ট্রফি দিলেই হয়ে যায়। ওকে, এটাই হচ্ছে কাহিনী, এটাই হচ্ছে ব্যাপার। ওকে, ক্লিয়ার? তাহলে কি বললাম, যে সকল নাউনগুলো শেষে অলরেডি এস আছে তাদের পরে অ্যাপোস্ট্রফি এস না দিয়ে জাস্ট একটা অ্যাপোস্ট্রফি দিলেই অ্যান্সার হয়ে যায়, আর দরকার নেই। হ্যাঁ, আর একটু বিষয় মাথায় রাখবা যে আমরা যদি বলি যে জানালার গ্লাস, তাহলে কি বলবা, ডোরস, জানালার উইন্ডোজ গ্লাস বলবা। দরজার লক বললে কি বলবা, ডোরস লক, তাই না? কিন্তু খেয়াল রাখবা যদি বস্তু হয় তাহলে কি হবে জানো, বস্তুর সাথে অ্যাপোস্ট্রফি এস না যোগ করাই উত্তম, বরং প্রিপোজিশন যোগ করাই ভালো। তাহলে উইন্ডোজ গ্লাস না বলে আমরা কি বলবো, গ্লাস অফ দ্য উইন্ডো। ডোরস লক না বলে কি বলবো, লক অফ দ্য ডোর। হবে না সেটা না, হবে, বাট এটা করা বেশি উত্তম। কোনটা? হ্যাঁ হবে, তখনও হবে। দিস দ্য হাউস অফ মাই ফাদার, এটা করা হয় তো এটাকে বলা ইম্যাচিউরড ইংলিশ বলা হবে তখন। তুমি তো এখন বড়, এই 11-12 পড়ো, তুমি কেন এটা কাটা করে মিলাইবা, দিস ইজ মাই, এটা এরকম, এটা হয়। কিন্তু এই ইংলিশগুলো একটু মানে যখন আমি একটা প্যারাগ্রাফ পড়বো, যখন ট্রান্সলেশন পড়বো, তোমার কাছে কেমন লাগছে না, দিস ইজ দ্য হাউস অফ মাই ফাদার, ফুল স্টপ। আবার কেউ কেউ লিখছে দিস ইজ মাই ফাদার্স হাউস, এটা বেশি স্মার্ট হচ্ছে না? ওই জন্য সেন্টেন্সের মধ্যে তোমার এই কোন সেন্টেন্স গুলো স্মার্ট আনস্মার্ট এই ব্যাপারগুলো, তুমি যখন একটা ঢাকা ভার্সিটি পরীক্ষা দিচ্ছ রিটেনের জন্য, ঢাকা ভার্সিটি অবশ্যই দেখবে যে কার ইংলিশের মান বেশি ভালো। ওই জন্য এই বিষয়গুলো ক্লিয়ার থাকা লাগবে। ঠিক আছে, আচ্ছা, তোমার মোটামুটি বুঝতে পেরেছো? এখন দেখো ঢাকা ভার্সিটির মতো জায়গায় এইসব টপিকগুলো থেকে প্রশ্ন আসে, তাহলে দেখো এটা করতে গিয়েও কিন্তু আমাদের মনটা কেমন কেমন করছে, ধুকপুক ধুকপুক করছে, দেখাবো ভুল হয়ে গেল কিনা। অথচ আমরা 12-এ মোটামুটি পড়তেছি। আমি তোমাদের অপমান করছি না, জাস্ট মানে প্রেজেন্ট সিনারিও, আমরা তো অ্যাডমিশন পড়াই, এই জন্য বলছি প্রেজেন্ট সিনারিওটা বোঝানোর ট্রাই করতেছি। যে আমি ইংলিশে 95-96 পাইলাম, আর আমার অ্যাডমিশন ইংলিশে 6 তুলতে আমার ফেটে যাচ্ছে, 5 তুলতেও আমার ফেটে যাচ্ছে। খুব কি কঠিন হয়? না, বেসিক নাই তাই। বাট তুমি তো এখন থেকে শিখতে থাকো, পরে যখন তুমি আবার অ্যাডমিশনে পড়বে তখন তোমার খুব ভালো লাগবে যে না, একটু মাথা থাকে। তো এই তো মোটামুটি দেখো যে এই সহজ সহজ বিষয়গুলো থেকে আসলে প্রশ্ন আসে পরীক্ষা অনেক সময়। তারপরে তুমি দেখো
যে আচ্ছা আমি এই যে নর্মালি বলি, এখানে একটা সেন্টেন্স লেখা আছে না যে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, এই যে আমি বললাম যে আর্টিকেল একটা ব্যাপার বললাম যে কমন নাউনের পূর্বে, তো এরকম একটা প্রশ্ন যদি আমি পরীক্ষা দেই যে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, হি ইজ আ মাইজারলি, হি ইজ আ মাইজারলি ম্যান, হি ইজ মাইজারলি, হি ইজ মাইজার। এই যে যদি পরীক্ষা এগুলো কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে আসা কোয়েশ্চেন। এখন তুমি বলো তো এটা সঠিক আনসার কি হবে? কি হবে? আমি আমি যখন রেগুলার ব্যাচে পড়াচ্ছিলাম, কে বলছে এ, কে বলছে বি, কে বলছে সি, কে বলছে ডি, মানে পুরোটাই অ্যান্সার এ বি সি ডি। জীবনে কি তাই হয় যে কোনো একটা রাইট? বলো। অফকোর্স আচ্ছা, তুমি রাজিয়া না? বলো আর কি হবে আনসার? কি মনে হচ্ছে? জাস্ট ফিল ফ্রি, এটা সমস্যা নাই, বলো কি মনে হচ্ছে? সি মনে হচ্ছে? আদিও তোমার কাছে কি মনে হচ্ছে? আছে তো, এই যে হি ইজ এ মাইজারলি, ওটা তো শুনতে ভালো লাগছে না, তাই না? তাহলে এটা আনসার কি হচ্ছে? হি ইজ মাইজারলি, এটা আনসার। ওকে, আচ্ছা কেন এটা আনসার আছে তার আগে বলি, তোমাদের এই টাইপের কোয়েশ্চেন খুব সহজ কোয়েশ্চেন, তোমাদের উচিত হচ্ছে এখানে 1 সেকেন্ড সময় না এই প্রশ্ন উত্তর করার জন্য। যদি আমার বেস ক্লিয়ার থাকে তাহলে আমার 1 সেকেন্ডও লাগবে না, আর যদি না হয় আমার এটা 20, 25, 30 সেকেন্ড লেগে যাবে। কারণ মেডিকেল একটা কোয়েশ্চেন আসছিল 20-21 সেশনে মেবি এরকম যে হি ইজ অ্যান আর্লি, হি ইজ অ্যান আর্লি রাইজার, হি ইজ অ্যান আর্লি রাইজার, ঠিক আছে, হি ইজ অ্যান আর্লি রাইজার। এখন দেখো অনেকে ভাবছে এই যে আর্লি, আদিবার মতো ভাবছে এলা আছে তার মানে এটা অ্যাডভার্ব হবে, বাট ইজ ইট অ্যাডভার্ব? এন অ্যাডজেক্টিভ। রাইজ ইজ এ নাউন, আর নাউন এখানে কি হয়? একটা অ্যাডজেক্টিভ হয়। এটা মাথায় রাখতে পারো যে আর্টিকেল তো সবসময় নাউনের পূর্বে বসে, তাহলে যদি পাশাপাশি দুটি নাউন থাকে নর্মালি ফার্স্ট অ্যাডজেক্টিভ, তাই না? এটা নাউন না, খেয়াল রাখবা যে আর্টিকেলের পরে যদি দুটি শব্দ থাকে তাহলে কি হয়? সাধারণত ফার্স্টেরটা অ্যাডজেক্টিভ হয়, পরেরটা নাউন হয়ে যায়। এই অ্যাডজেক্টিভ যারা জানে তারা কিন্তু 1 সেকেন্ড, আর যারা জানবে না এলয় এটা ওইটা বের করতে করতে 20 সেকেন্ড চলে যাবে, তো 19 সেকেন্ড সে একদম মাইনাস হয়ে গেল। টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন এইখানে মনে হতে পারে যে প্রথমত আমাকে বুঝতে হবে মাইজার কি। মাইজার হচ্ছে নাউন, তাই না? আর মাইজারলি হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে ডি নাম্বারটা কেন সঠিক নয় বলতো? কারণ তার পূর্বে এখানটা আর্টিকেল নাই, তাই ডি নাম্বারটা ভুল। হি ইজ মাইজারলি এটা সঠিক, কারণ এটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল তো বসবেই, আমরা জানি। আর হি ইজ মাইজারলি ম্যান, ম্যান তো হচ্ছে নাউন, তাহলে এখানে একটা আর্টিকেল বসানো উচিত ছিল, হি ইজ আ মাইজারলি ম্যান হলে আবার হতে পারতো। আর হি ইজ আ মাইজারলি এটা তো জীবনও হবে না, অ্যাডজেক্টিভ পূর্বে আর্টিকেল বসে? বসে না। বুঝতে পেরেছো? এইবার দেখো ঠিক এর উপর বেস করে এরকম একটা কোয়েশ্চেন আসছিল এমবিবিএস, এখানে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স আর কারেক্ট, হুইচ অফ দ্য আর কানেক্ট বললে আর কানেক্ট কেন জানো? যদিও আমার এটা নাই, ব্যাপারটা হচ্ছে আগে মেডিকেলে না ইয়া হতো, একাধিক অ্যান্সার করতে হতো, এ বি দুটো অ্যান্সার হতে পারতো, তিনটা হতে পারতো। ইদানিং নাই না, কিন্তু আগে হয়তো তিনটা গল্পন করতে হতো। বুঝা গেছে? দেখো হুইচ অফ দ্য সেন্টেন্স, এখানে একটা কার্ড হয়তো হোয়াট ইউ থিং ইজ দিস, এখানে যদি একটা কোয়েশ্চেন মার্ক বসাতাম তাহলে কিন্তু সঠিক হতে পারতো এটা, তাই না? আচ্ছা ধরে নাও যে সিও সঠিক, আমি কোয়েশ্চেন মার্ক বসালাম, এরপর একটা কোনটা সঠিক আছে বলো? হুম, দ্য বয় অফ দ্য ফুল নাকি দ্য বয় অফ দ্য ফুলিশ, কোনটা রাইট? দ্য বয় অফ দ্য ফুলিশ। রাজিয়া বলো তো আপু কোনটা হবে? দ্য বয় অফ দ্য ফুলিশ নাকি দ্য বয় অফ দ্য ফুল? শুনতে ভালো লাগছে বেশি বেতনটা? লাস্টে ইশ থাকলে অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে? আই লাস্টে ইশ থাকলে অ্যাডজেক্টিভ হয়, তার মানে তাহলে এটা হবে না, বরং ফুল এটাই হবে, ঠিক আছে? দ্য দ্য বয় ওয়াজ আ ফুল, ঠিক আছে? আচ্ছা এগুলো আমাদের আসলে মাথায় রাখা উচিত, এগুলো থেকে প্রশ্ন আসছে মেডিকেলে আসা কোয়েশ্চেন। আচ্ছা বলো তো, হি ওয়েন্ট ম্যাড এর মানে কি? সে পাগলের কাছে গেছিল না, সে কি পাগল হয়ে গেছিল? আচ্ছা বলো ঠিক আছে না ভুল আছে? শিওর? ম্যাড পাগল অ্যাডজেক্টিভ না এটা? হ্যাঁ তাহলে ঠিকই আছে এটা, ভুল নাই, ঠিকই আছে এটা। আচ্ছা ম্যাড এটা অ্যাডজেক্টিভ, হি ইজ আ হি ইজ আ ম্যাড না, হি ইজ ম্যাড, হি ইজ আ ফুল আর হি ইজ আ ম্যাড ম্যান, তাহলে হবে আবার, ঠিক আছে? আর ম্যাডিশ করে দিও না। আচ্ছা
নর্মাল একটা প্রশ্ন দিয়েছি, দ্য স্টোরি অফ থ্রিলিং। ওকে, দ্য স্টোরি অফ থ্রিলিং। সুমায়া বলো তো এটা কোন, এটা কোন টেন্স? দ্য স্টোরি অফ থ্রিলিং কোন টেন্স বলো? পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? আচ্ছা ঠিক আছে, এটা কি কেউ বলবে আর? শিওর? আচ্ছা, এই ভুলটা কেন এমন হয়? ছোটবেলা থেকে দেখছি এরকম অক্সিলারি ভার্বের পর আইএনজি আইএনজি থাকলে লাগা কন্টিনিউয়াস, তাই না? একটু যে এটা কমন একটা ভুল, এবং খুব খারাপ লাগবে। মেডিকেলের এরকম অনেক কোয়েশ্চেন আসে, অপশন এতে এরকম থাকবে কি জানো? এটা দিয়ে বলে কন্টিনিউয়াস টেন্স লাগা এই কন্টিনিউয়াস। তুমি তো ভাবো ফাটাই দিয়েছি, পরে ওমা এ কে হুয়া, ডি নাম্বার অপশন দেখবে না এটাই তো বেশি কন্টিনিউয়াস মনে হচ্ছে। তো ভাই এটা ভুল করো না কখনো, হ্যাঁ, যে অক্সিলারি ভার্ব তারপর আইএনজি আছে তার মানে যে সেটা কন্টিনিউয়াস হবে, বিষয়টা এমন না। সেটা ভালো লাগবে, অক্সিলারি ভার্ব থাকা লাগবে, পাশাপাশি ওর পর একটা ভার্ব থাকা লাগবে, ওই ভার্ব আইএনজি থাকা লাগবে। থ্রিলিং কি ভার্ব? থ্রিলিং ইজ অ্যাডজেক্টিভ। এন্ড সমস্যা হচ্ছে ছোটবেলা থেকে আমাদের শিখেছে এই ভালো মন্দ এগুলোই মনে হয় অ্যাডজেক্টিভ, এর বাইরে মনে হয় অ্যাডজেক্টিভ নাই। ভাই আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ হতে পারে, ইডি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ হতে পারে, এগুলো আমি পরে পড়াবো। তার আগে বল দ্য স্টোরি অফ থ্রিলিং, তাহলে দেখো দ্য স্টোরি অফ থ্রিলিং, এন্ড এটা তো ভাই অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে আমি যদি এরকম লিখি, ধরো রিসেন্ট একটা মুভি খুব বরবাদ, মুভির খুবই ইয়া চলছে, হ্যাঁ, ধরো কেউ মুভি দেখে বলছে দোস্ত মুভিটা জোস ছিল, আমি যদি এরকম বলি দ্য মুভি ওয়াজ জোস, দ্য মুভি দ্য মুভি ওয়াজ জোস। কেউ বললো দ্য মুভি ওয়াজ ওয়াও, ঠিক আছে? আবার কেউ বললো দ্য মুভি ওয়াজ নাইস। তোমরা কি এটা ভুলেও কন্টিনিউয়াস বলতা? বলতা কি? আমি তোমাদের পালস বুঝি তো, ওই জন্য এটা দিচ্ছি। একই জিনিস না? জোস, ওয়াও, নাইস, কেউ বলছে থ্রিলিং, একই ধাঁচ না? এগুলো সবে অ্যাডজেক্টিভ না? বুঝেছো? তাহলে কি এটা কন্টিনিউয়াস টেন্স? ইটস এন্ড পাস্ট ইনডেফিনিট টেন্স। বুঝে গিয়েছে? তো এই ভুলগুলো করা যাবে না। জাস্ট নর্মাল টেন্স থেকে কিন্তু প্রশ্ন দিচ্ছি আমি, এগুলো থেকে অনেকবার প্রশ্ন পরীক্ষা এসছে। অ্যান্ড নর্মালি দেখো যদি এরকম বলি, শুধু তাই না, যদি এরকম বলি যে আই হ্যাড, এরকম দিলাম আই হ্যাড an opportunity, I had an opportunity, I had an opportunity, বলো তো এটা কোন টেন্স? I had an opportunity, it's in past indefinite, right? অনেকে এটা হ্যাড মনে করে যে এটার মানে এটা past perfect tense, is it? হ্যাঁ, হ্যাডও হচ্ছে একটা মূল ভার্ব, তাই না? হ্যাডও কিন্তু একটা মূল ভার্ব। ওকে, ছেলে দেখতে বলো তো, এটা তো একটা পাস্ট ইনডেফিনিট টেন্স বলে, তাই না? আচ্ছা যদি এরকম বলি যে হি ওয়েন্ট দেয়ার, এটা কি টেন্স? হি ওয়েন্ট দেয়ার এটা কি টেন্স? এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স। এটাকে যদি আমি পাস্ট পারফেক্ট করতে বলি, পারবে না? কি হবে বলো তো? হি হ্যাড গান দেয়ার, তাই না? হি হ্যাড গান দেয়ার। ওকে ফাইন। আচ্ছা যদি এবার বলি আই হ্যাড অ্যান অপরচুনিটি, তাহলে এটার পাস্ট পারফেক্ট ফর্ম কি হবে? কি হবে? আচ্ছা আই, তাহলে পাস্ট, আমি একটি অপরচুনিটি হয়ে গেছি তাহলে হতে হবে। শোনো এটা আমি জানি এটা অনেকে ভুল করবা। আচ্ছা এটা একটা সহজ, প্রথম মাথায় রাখবা, আমাকে যখন পাস্ট পারফেক্ট, এটা একটা পাস্ট ইনডেফিনিট, পাস্ট পারফেক্ট করতে বলছে, তাহলে পাস্ট পারফেক্ট করার জন্য আমি একটা হেড পাবো না ভাইয়া? পাস্ট পারফেক্ট একটা হেড পাবো না? আর হেডের ভিতরি এ, তাহলে আচ্ছা তোমরা ওয়েন থেকে একটা গান করলে না, তাহলে এই হেডের পাস্ট ফর্ম কি? হ্যাড। এই হেডের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড, তাহলে आंसर কি হবে? আই হ্যাড অ্যান অপরচুনিটি। বুঝতে পারলে? ওকে, ভয় পাওয়ার দরকার নেই, এটা এমনই। আচ্ছা যদি আমি এরকম বলি যে ধরো আমি এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট, এটা কি টেন্স? এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যদি আমি বলি এটাকে প্রেজেন্ট পারফেক্টে রূপান্তর করো, তাহলে কি হবে? কি হবে? শিওর? আচ্ছা কিভাবে হলো দেখো, প্রথমত আই বসাইছো, তাহলে প্রেজেন্ট পারফেক্টের জন্য তুমি এটা কি পাবা? আই এর পরে হ্যাভ হয়, তাহলে আমরা জানি ভি3 হবে। এখন এম এর ভি3 কি বলো তো?
বিন, এম এর বেস ফর্ম হচ্ছে বি, আর বি থেকে কি হয়, বিন হয়, তাহলে কি হবে, আই হ্যাভ বিন এ স্টুডেন্ট। এইবার হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বুঝতে পেরেছ? এই ছোট ছোট ইস্যুস গুলো আমাদের খুব সুন্দর করে মাথায় রাখতে হবে। এবং দেখো এগুলো থেকে কি পরিমাণ পরীক্ষায় প্রশ্ন আসছে দেখো। For present continuous tense, which of the following is correct? Which of the following is correct? বলো তো কারেক্ট কি হবে? কি হবে বলো? Don't make so much noise. I'm trying to work. Answer কি হবে এটার? A. Select the correct answer. I had been studying English for 5 years before I moved to the USA. এর আনসার কি হবে? I had been. তাহলে কি হবে? Past perfect continuous. Good. তারপরে identify the tense of the sentence. She will be starting the new job from tomorrow. কি হবে আনসার এটা? It's an future continuous tense, right? Good. তারপরে এটা বলতো for present perfect tense, which one of the following is correct? হ্যাঁ, Ashraf has gone to ফরিদপুর। ওকে, খেয়াল করছো প্রশ্নগুলো? এমবিবিএস 19-20, এমবিবিএস 21-22, এগুলো সব মেডিকেলে আসা কোয়েশ্চেন, কিন্তু তোমরা ভাইবো না যে এত সহজ সহজ প্রশ্ন আসে না, সেগুলোই আসে, তাও ভুল করে মানুষ, তোমরা যেমন ভুল করছিলা। আচ্ছা, ওকে, এগুলো এমনি ছিল, মূল ক্লাসটাই হচ্ছে এখন থেকে, বুঝে গিয়েছে? তোমাদের 4:30টার দিকে প্রাইভেট আছে কোথাও? শিওর? তোমরা সকালে তো আসতে পারবে অনেকে না, 9টার দিকে? আচ্ছা, আমি তাহলে 10 মিনিট নেই আপাতত, 10 মিনিট নেই। আচ্ছা, আমরা যখন দেখো আমরা যখন গ্রামার শিখতে আসছি, আমরা মূলত ইংলিশ শিখতে আসছে। এখন বলো তো ইংলিশ কি? ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, তাই না? ইংলিশ কি? ইংলিশ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, তাই না? ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, যদিও আমরা গ্রামার শিখতে আসছি, বাট ইংলিশ যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ, আমরা দেখবো যে কিভাবে ল্যাঙ্গুয়েজ গুলো আসলে সম্পন্ন হয়। ঠিক আছে? এখন এই ল্যাঙ্গুয়েজের দুটো ভার্সন থাকে, একটা হচ্ছে লিখিত রূপ আর হচ্ছে কথিত রূপ। কথার বলার সময় আসলে গ্রামার মেনটেন করা হয় না, বাট যখন লিখতে যাই তখন আমরা গ্রামার মেনটেন করতে হয়। এই গ্রামারটাই হচ্ছে, হ্যাঁ, এই গ্রামারটাই হচ্ছে মূলত আজকে আমরা শিখবো। ঠিক আছে? যদি বলি, যদি নর্মালি প্রশ্ন করি ল্যাঙ্গুয়েজ কি, কি বলবে? ভাষা কি, কি বলবা? আচ্ছা, নর্মালি বলে ভাই ভাষা একটা শব্দ, সাউন্ড, তাই না? আমি যখন বলি ম্যা প্যা, এগুলো কি ভাষা? এগুলো শব্দ, তাই না? তারপরে সেটা কি হতে হবে? অবশ্যই মিনিংফুল সাউন্ড হবে, তাই না? এখন এই মিনিংফুল সাউন্ড গুলা কেমনে হয়? অক্ষরের কারণে ইংরেজিতে এরকম কয়টা লেটার আছে? 26টা লেটার্স আছে। বুঝতে পেরেছ? এই 26টা লেটার্স, এই 26টা লেটারকে একসাথে কি বলা হয়? অ্যালফাবেট বলা হয়। ওকে, আচ্ছা, যদি এরকম বলি আই লার্নড all the alphabets, I learned all the English alphabets. হ্যাঁ, I learned all the English alphabets at the age of 6. At the age of 6. ঠিক আছে? 6 বছর বয়সে আমি সব অ্যালফাবেট শিখে ফেলছি। ঠিক আছে? বলো তো সেন্টেন্সে কি ঠিক আছে নাকি ভুল আছে? ভুল আছে না? কোথায় বলে বলো তো? অ্যালফাবেটস হবে না, অ্যালফাবেট হবে। ঠিক আছে? কারণ অ্যালফাবেট হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস বেস যুক্ত হয় না। বলা হয় আনকাউন্টেবল নাউনের সাথে এস বেস যুক্ত করা হারাম, কারণ পুরো অর্থেই পরিবর্তন হয়ে যায়। যেমন ওয়াটার মানে পানি, আনকাউন্টেবল নাউন, তুমি যদি এস যুক্ত করো তখন জলাশয় হয়ে যাবে, ওয়াটার্স। বুঝে গিয়েছে? এয়ার মানে কি? বাতাস। তুমি এটা এস যুক্ত করো তাহলে এয়ার্স হয়ে যাবে, এয়ার্স তখন এর মান হবে গর্বিত ভাব। আয়রন মানে কি? লোহা। আনকাউন্টেবল নাউন, তুমি যদি একটা এর সাথে এস যুক্ত করো তখন এর মানে হচ্ছে শেকল। পুরো অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে না, তাই এগুলোতে এস বেস যুক্ত করা যাবে না। তবে অ্যালফাবেটস হতে পারে কিছু কিছু ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? যেমন I know all Japanese alphabets.
অল জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যালফাবেটস ধরার কথা হলো, এটা আবার হবে আবার অ্যালফাবেটস। কেন হবে জানো? কারণ জাপানিজ অ্যালফাবেটস গুলো 3 ধরনের, হিরাগানা, কাতাগানা, আরটা কি যেন আছে, হিরাগানা, কাতাগানা, মনে আসছে আমার 3 প্রকার আছে, 3 টাইপস অফ অ্যালফাবেটস আছে জাপানিজে। ওই জন্য ওটা আবার হবে, একবারে হবে না এটা এমন না। ইংরেজিতে বর্ণমালা কয়টা? একটাই, 26 লেটারের, কিন্তু কিন্তু ইয়াতে আবার আলাদা, এই জাপানিজে আলাদা আছে, হিরাগানা, কাতাগানা, আর 3 নাম্বার কি ফর্মুলা মনে আসছে না এই মুহূর্তে, এটা নাম্বার জাপানিজ আবার হবে। তো তোমাকে একটু সাবধানে ডিল করতে হবে এটা। যখন ইংলিশ থাকবে বা বাংলা থাকবে, বাংলা বর্ণমালা 49টা, তাই না? 39টা আর 11টা, ইংলিশে 26টা। কিন্তু জাপানিজে হিরাগানার আলাদা লেটার আছে, কাতাগানার আলাদা লেটার আছে, আর 3 নাম্বারটা তোমার মনে আসছে না, এই তো এই জন্য জাপানিজ তখন আবার হতে পারে, এই আর কি। ঠিক আছে, যাই হোক, তো দেখো প্রথম থেকে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষা চলে আসতে পারে, এই অ্যালফাবেট এটা থেকে আসতে পারে প্রশ্ন। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমাদের মাথায় থাকা লাগবে। এরপরে দেখো, এখন কথা হলো, আমরা যখন এই যে অ্যালফাবেট, যখন আমরা বর্ণমালা শিখি, এই বর্ণমালাগুলো যখন আমরা উচ্চারণ করতে চাই, তখন আমরা সাধারণত এই উচ্চারণ করতে আমাদের 2টা ফর্ম লাগে, একটা হচ্ছে কি কনসোনেন্ট আর একটা ভাওয়েল, তাই না? কনসোনেন্ট আর ভাওয়েল উচ্চারণ হয় না, কখনো আমরা হচ্ছে কনসোনেন্ট গুলো একভাবে উচ্চারণ করি, ভাওয়েল গুলোর উচ্চারণ একরকম হয়, এটা কিন্তু আমাদের মাথায় রাখা লাগবে। তাহলে দেখো কনসোনেন্ট ভাওয়েল এরা একসাথে, এই কনসোনেন্ট লেটার আছে না, ভাওয়েল লেটার আছে না, এই কনসোনেন্ট লেটার ভাওয়েল লেটার মিলেই তো ওয়ার্ড হয়, তাই না? আর এই এই আর মিনিং, আর এই ওয়ার্ড গুলাকে আসলে যদি সংজ্ঞায়িত করতে চাই তাহলে কি বলতে হবে, মিনিংফুল ইউনিট অফ লেটার্স ইজ ইকুয়াল টু হচ্ছে কি ওয়ার্ড। কথা হচ্ছে এই যে আমরা যখন ভাওয়েল বলছি, আচ্ছা স্পেলিং থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষা আসে, আমরা যদি একটা ওয়ার্ড ঠিকঠাক ভাবে প্রনাউন্স করতে না পারি, তাহলে ওটার স্পেলিংটা পারাও তো মুশকিল একটা ব্যাপার, তাই না? সমস্যা হচ্ছে ছোটবেলা থেকে আমাদের ভুলভাল প্রনাউন্স করা শেখাইছে, ইভেন প্রনাউন্স শব্দটা আমরা ভুলভাবে প্রনাউন্সিয়েশন করি, অনেকগুলো প্রনাউন্সিয়েশন বল, ইজ ইট প্রনাউন্সিয়েশন না প্রনাউন্সিয়েশন? ইটস এ প্রনাউন্সিয়েশন, তাই না? সো প্রনাউন্সিয়েশন। এখন তোমাকে যদি বানান করতে বলা হয় নর্মালি, ধরো আমি যদি এরকম বলি, এখন তুমি যদি বলো প্রোনাউন্সিয়েশন, তাহলে বানানটা কি হবে? বানান যদি এরকম প্রোনাউন্সিয়েশন, এটা হচ্ছে এক্সাক্ট, আর তুমি উচ্চারণ করছো কি প্রোনাউন্সিয়েশন, তাহলে কি ঠিকঠাক হবে? কখনোই না। এখন দেখো এই যে ইংরেজিতে আমি যখন বলি না এম এন, এরপরে কি এটা না, এটা উচ্চারণ কি বলতো? ও, তাই না? আচ্ছা এইবার বলো তো, তাহলে এটার উচ্চারণ কি ভোয়েল, এটা হচ্ছে কনসোনেন্ট নাকি কনসোনেন্ট? ইটস আ ভাওয়েল, রাইট? তাহলে উচ্চারণেই ঝামেলা আসছে আমাদের, বুঝা গিয়েছে? তো এটা আসলে উচ্চারণ, ও ওই উচ্চারণ ও কখনোই আসে না, হয় অ আসে আর না হয় আ আসে, ও খুবই কম। হ্যাঁ, ওয়াও এরকম না, ওয়াও তাও তো ও আসছে, ও ও করি কি না, ও ও না, ওয়াও ওয়াও তাও তো ওয়া আসতেছে, কিন্তু আমরা বলি কি এম এন ও, ইটস নট ও। এখন তুমি বল, এখন তুমি কি বলবা? এখন দেখা যাচ্ছে ধরো পরীক্ষা পড়েছে, আমি একটা জব করি, ইটস এ জব, জব, তাই না? জে ও আ। তো এই ঠিকঠাক উচ্চারণটা তোমাকে শিখা লাগে উচিত। ঠিক একইভাবে আমরা যদি ঠিকঠাক ভাবে প্রনাউন্স করতে না পারি, এটা তোমার যখন তোমরা তো কিছুদিন পর হায়ার এডুকেশনে যাবা, খুব খারাপ লাগবে না? হায়ার এডুকেশন সবসময় ইংলিশে হয়, এই জন্য এখন তো এআই আছে, তারপরে ইউটিউব আছে, আর স্যারেরা যখন কথা বলে স্যারের কথা মনোযোগ দিয়ে শুনো। কারণ আমি ভাই এটাকে বলে ফনেটিক্সের ক্লাস, আমি তো আর তোমাদের ফনেটিক্স শেখাতে আসিনি, বাট আমার যে উচ্চারণটা মোটামুটি ভার্সিটিতে গিয়ে ঠিক হয়েছে, বা আমি চেষ্টা করতাম একটা ঠিকঠাক, যেহেতু আমার সময় অনেক ছিল, সো চেক করতাম এটা উচ্চারণ আসলে কি হবে, ওটা উচ্চারণ আসলে কি হবে, দেখে নেওয়াটাই ভালো। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো একটু খেয়াল করবা। হ্যাঁ, এই জন্য যেমন ইটস আ প্রোনাউন্সিয়েশন, ইটস আ কনসোনেন্ট না কনসোনেন্ট। হ্যাঁ, এখন ধরো খুব, আচ্ছা ধরো গরম, হ্যাঁ টুডে ইজ হট, টুডে ইজ হট ডে না হট, ইটস আ আসবে, সো জাব হট এরকম বলতে হবে। তো ঠিকঠাক ভাবে প্রোনাউন্স করা শিখতে হবে। হ্যাঁ, তারপরে তুমি দেখো, তাহলে আমরা যেটা শিখছিলাম মিনিংফুল ইউনিটস অফ লেটার্স। এখন অনেক ধরনের শব্দ আছে না, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা দোষ গুণ অবস্থা বোঝায়, কোনটা নাম বোঝায়, কোনটা আশ্চর্য হয়ে যাচ্ছে, কোনটা আবার যাওয়া খাওয়া নাওয়া বোঝাচ্ছে, এই সবগুলো মিলে ইংলিশে লেটার গুলোকে কয় ভাগে টোটাল হয়, কি বলে একসাথে কি বলা হয়, পার্টস অফ স্পিচ বলা হয়। আর এই পার্টস অফ স্পিচ কত প্রকার বলতো? এই পার্টস হচ্ছে 8 প্রকার।
আচ্ছা কি কি বলো, তোমার সাথে বলো বলো। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আচ্ছা বলো, এই যে কথা নাউন, প্রোনাউন, এটা না অ্যাডজেক্টিভ বলে, ইটস নট অ্যাডজেক্টিভ। ডিটা সাইলেন্ট হয়ে যায়, মাথায় রাখবা যে এ আর জে এর মাঝে যখন ডি থাকে, ডি মানে ডিটা আসলে কি হয়ে যায়, সাইলেন্ট হয়ে যায়। তাহলে অ্যাডজেক্টিভ, অ্যাডজাসেন্ট, অ্যাডজাসেন্ট, অ্যাডজয়নিং, এই ডিটা সাইলেন্ট হয়ে যাবে। হ্যাঁ, এই যে ভার্ব আছে না, খেয়াল করবা আর এর আগে যদি কি থাকে, ভাওয়েল থাকে, তাহলে সাধারণত কি হয়, সেই আরটা সাইলেন্ট হয়ে যায়। ভার্ব না, কি ভার্ব, ভার্ব, অ্যাডভার্ব, প্রি না, প্রেপোজিশন, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আবার অনেকবার কনজাংশন, আরে ভাই জান না, ইটস আ কনজাংশন। এমন কোন বাক্য বলতে পারবা যে বাক্যে 8টাই পার্টস অফ স্পিচ হচ্ছে? বলো তো, জানা আছে? এমন একটা বাক্য বলো যে বাক্যে 8টাই পার্টস অফ স্পিচ আছে, কি কি বলো? রাজিয়া বলো। বানা, বানানো যায়, সহজ। দেখো কমন, দেখো এটা ইজিলি বলা যায়। দেখো এটা, হুররা, অনন্ত জলিল গট দ্য ফার্স্ট প্রাইজ ইয়েস্টারডে এন্ড হি গেভ ইট টু বর্ষা। দেখো হুররা। আচ্ছা, আমি যদি এই সংজ্ঞাগুলোকে খুব সিম্পলি বলি, এক কথায় বলি, এগুলো তো ডিটেল আমরা শিখবো, তাহলে বলতে পারি না। এ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, প্রোনাউন ইজ এ রিপ্লেসিং ওয়ার্ড, রিপ্লেসিং ওয়ার্ড, অথবা আমরা কি বলতে পারি, সাবস্টিটিউটিং ওয়ার্ড। অ্যাডজেক্টিভ এই যে কোয়ালিফাইং ওয়ার্ড, কাকে কোয়ালিফাই করে, নাউন এবং প্রোনাউনকে। ভার্ব হচ্ছে অ্যাকশন, অ্যাডভার্ব হচ্ছে কি, সে হচ্ছে ভার্ব এবং অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে। প্রেপোজিশন হচ্ছে এটা একটা অবস্থান বোঝায়, তোমার হচ্ছে আর কি সম্পর্ক তৈরি করে, হ্যাঁ, দুটি ওয়ার্ডের মাঝে। কনজাংশন তো তাই, সংযোজন তৈরি করে। আর ইন্টারজেকশন কি, বিস্ময়, মানে আমাদের সাডেন ফিলিংটাকে এক্সপ্রেস যেটা করি যে ওয়ার্ডগুলো দিয়ে, সেটাকে কি বলা হয়, ইন্টারজেকশন বলা হয়, তাই না? তাহলে আমাদের সাডেন হুররা, তাহলে এটা কি হচ্ছে, ইটস অ্যান ইন্টারজেকশন। অন্তর্জল, এটা কি হচ্ছে, ইটস আ নাউন। গড, এটা কি ভার্ব। ফার্স্ট, এটা কি অ্যাডজেক্টিভ, তাই না? আর ইয়েস্টারডে, এটা কি অ্যাডভার্ব, রাইট? এন্ড এটা হচ্ছে কি কনজাংশন। টু, এটা হচ্ছে কি প্রেপোজিশন। কটা পেয়েছো? 8টা পাঁচ পেয়েছো না? বুঝে গিয়েছে? এই তো। তারপরে দেখো, তার মানে, দেখো, আজ যাবো না, মানে এতটুকুই। আচ্ছা, তার মানে দেখাচ্ছে এতটুকু, মানে ক্লাস 1। আগামী কালকে মানে সকাল 9টার দিকে আমরা ক্লাস 2 করবো।